মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, তার যে বিশাল এক দায়িত্ব, তার সবচেয়ে কম আলোচনা হয়েছে তার দপ্তর নিয়ে, এবং মনে হইতেছিল যে উনি সবচেয়ে কম মনোযোগী ওনার দপ্তর নিয়ে। দেশে বাড়তে থাকায় যে শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনায় ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল এটিকে বলছে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন যে এসব ঘটনা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না, দীর্ঘদিন ধরে সামাজিক যে অবক্ষয় হয়, দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের কারণে আসলে এই ঘটনাগুলো ঘটে থাকে। এই রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে তিনি একটি ব্রিফিং করেছেন, সেখানে তিনি জানিয়েছেন এটি। আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অনেকে পদত্যাগ দাবি করেছেন এমন ধরনের ঘটনার কারণে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে, যেটি জামাতে ইসলামীর থেকে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ হলেই কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটা কি আমরা আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বদল করলে আইনের উন্নতি হবে, কথাটা সঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন, ওনারা দায়িত্ব নিচ্ছেন আমার যতটুকু মনে পড়ে গত 17ই ফেব্রুয়ারি থেকে। 12 তারিখে নির্বাচন হয়েছে, 17ই ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাস তাদের পূরণ হয়েছে। এই 3 মাসের ভিতরে পার্লামেন্টের প্রথম অধিবেশন চলছে, এবং সেই প্রথম অধিবেশনে আমরা দেখছি পার্লামেন্টের মধ্যে একচেটিয়া ওনার ছিলেন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে। উনি এমন কোনো বিষয় নেই উনি কথা বলেননি। সবচেয়ে কম কথা যে বিষয় নিয়ে বলেছেন সেটা তার নিজস্ব দপ্তর। আচ্ছা, সবচেয়ে কম কথা হচ্ছে মন্ত্রণালয়, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এবং মানে ওই অধিবেশন চলাকালীনও আমাদের কাছে এই মাজার ভাঙার ঘটনা কিংবা পীর সাহেব হত্যার ঘটনা, এরকম অনেক ঘটনা আসছে, কিন্তু সংসদে এটা আলোচনা হয় নাই। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, তার যে বিশাল এক দায়িত্ব, তার সবচেয়ে কম আলোচনা হয়েছে তার দপ্তর নিয়ে, এবং মনে হইতেছিল যে উনি সবচেয়ে কম মনোযোগী ওনার দপ্তর নিয়ে। সেই অধিবেশন সম্প্রতি শেষ হয়ে গেল, তারপরেও আমরা সেটা তার দপ্তর নিয়ে খুব মনোযোগী, খুবই, হ্যাঁ, ইতিমধ্যে উনি র্যাবের পুনর্গঠন নিয়ে আলাপ করছেন, র্যাবের নাম কি পরিবর্তন হবে এইসব নিয়ে আলাপ করছেন, কিন্তু আমরা পার্লামেন্টের ভিতরে তার যে প্রভাব বা দৌড়ঝাঁপটা যেভাবে দেখছি, আমার কাছে মনে হয় না তার মন্ত্রণালয় সেটা সেভাবে দেখছি। তো এখানে আমি বলবো যে কিছু ঘাটতি তার আছে, সিনসিয়ারিটির অভাব যদি আমি ধরি। আচ্ছা, এই জন্য বলছি বদল করলেই ঠিক হবে তা নয়। আরেকটা বিষয় মানতে হবে, বাংলাদেশের যে প্রশাসন, যারা বাংলাদেশের প্রশাসন কিন্তু একটা স্থায়ী সরকার, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষণস্থায়ী, মানে পাওয়ারে এই আছে এই নাই, এবং যারা পাওয়ারে থাকে তারা সবাই কিন্তু এই মানে স্থায়ী যে সরকার বলতে যাদেরকে বুঝাই আমি, এই প্রশাসন যন্ত্র, সেই পুলিশ প্রশাসন বা মিলিটারি প্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি, তাদেরকে সাংঘাতিকভাবে কোঅপারেট করতে হয় রাজনীতিবিদদের। এবং আমি মানে বিরাট ভয়েস দেখি নাই কোনো নির্বাচিত প্রতিনিধির আমলাদের উপরে। এটার মানে এই না যে আমলাকে আপনি ধমকাবেন। আমার কাছে মনে হচ্ছে সেই পার্সোনালিটি আমি দেখি না। আমি যদি বলেন আপনি রাজ্জাকির আছে, সেটা আমি জানি না, সেটা আমি বলবো না, বা আমার এটা নিয়ে মাথা ব্যথাও নাই, কিন্তু সেই একটা পার্সোনালিটি থাকতে হয়। সেই পার্সোনালিটি আমি কাউকে দেখি না। আপনি যাকে দিয়েই কল্পনা করেন না, যাকে দিয়েই কল্পনা করেন, দীর্ঘ 17 বছর তারা আন্দোলন করছে, সেই আন্দোলনে তাদের যে গতি আমরা দেখছি, সেখান থেকে তো বোঝা যায় যে শেখ হাসিনা 16টা বছর রাজত্ব করছে তো রাজত্ব, তাকে আপনাকে সরাইতে লাগছে 17 বছর। তো কেন বলছি, এই কারণে বললাম যে সেই পার্সোনালিটি আমি দেখি না। 2 নম্বর আসেন, মহাসচিব বলছেন মানসিকতার পরিবর্তন। মানসিকতার পরিবর্তন তো একটা সামগ্রিক কথা, একটা মানে এটাকে কি বলা হয়, একটা সুশীল সমাজের মতো কথা, যে সবার মানসিকতার পরিবর্তন করে। আপনি কে যে মানসিকতার পরিবর্তন করবেন, বা আমি কে, আমার মানসিকতার, সবার মানসিকতার পরিবর্তন হয়ে গেলে তো কোর্ট কাছারি কিছুই লাগে না।
আচ্ছা, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন চলে আসে। আবু খায়ের রাজ্জাকি, আপনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, বাংলাদেশ এটা খুব নতুন ঘটনা না, কয়েকদিন আগে আমরা আসিয়ার ঘটনাটা দেখলাম। এই ঘটনাগুলোর জন্য আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয় যে কঠিন বিচার, কঠোরভাবে বিচারের মাধ্যমে এটা দমন করা সম্ভব, নাকি মানসিকভাবে সবাইকে বুঝিয়ে মানসিকতা পরিবর্তন? আমি সেই জায়গায় এসেছি। আপনি একটা ধর্ষণ করে একটা শিশু বাচ্চারে হত্যা করে ফেললো, বা তাকে নির্মমভাবে হত্যা করছে, এখন তাকেই না আপনি বুঝাবেন, মানে কি? তাকে আপনি এসে বুঝাবেন তুমি এটা করছো কেন, এটা করা ঠিক হয় নাই, তোমারও তো বোন আছে, এইগুলো বললে হবে? এই মানসিকতার পরিবর্তনের জায়গাটা আমি আসতেছি আপনাকে। প্রথম হইলো, আপনি যদি আইন মানাইতে চান কাউকে, প্রথম প্রমাণ করতে হবে যে আপনি আইন মানেন। যখন আপনি আইন মানবেন, তখন আপনার আন্ডার কমান্ড যারা, তারা ভাববে ওরে বাপরে বাপ, আমার যারা বস তারা তো আইনের বাইরে কিছু করে না, সুতরাং সে ছাড় দিবে না। আর আপনি যখন আইন নিজে মানবেন না, তখন আরেকজনকে আইন মানাইতে আপনি বাধ্য করতে পারবেন না, এবং না মানলে তখন আপনার কিছু করার নাই। কেন বলছি কথাটা? বাংলাদেশের গণতন্ত্র, মানে গণতন্ত্র দিয়ে আমরা মনে করি যে গণতন্ত্র হইলেই সব কিছু ঠিক হয়ে যাবে, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। একটা নির্বাচন হয়ে গেলেই যে সব ঠিক, তা কিন্তু নয়। কারণ আপনি ভোটে নির্বাচিত হন, তাহলে ভোটে নির্বাচিত হওয়ার পর আপনি কি একবারও প্রশ্ন করেন আপনি নিজেকে যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? আচ্ছা, জনগণ আপনাকে ভোট দিছে কেন কি একবার আপনি বলেছেন, চিন্তা করছেন যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? যদি কেন চিন্তা করেন জনগণ ভোট দিছে কেন, তাহলে গণভোট পাশ করাইছে জনগণ, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ভোট দিছে জনগণ। আপনি পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর সাথে সাথে ইউটার্ন নিয়ে নিলেন যে কিসের গণভোট, কিসের জুলাই সনদ। এই যে আপনি জনগণকে বললেন গণভোটে ভোট দিতে, ভোট দেওয়ার পর আপনি চেঞ্জ হয়ে গেলেন, সেই জনগণের আপনি আইন করে তাকে দমাবেন, আপনি নিজে আইন না মেনে আরেকজনে দমাবেন কেমনি? আচ্ছা। 2 নম্বর আসেন, নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলে, এই যে গণতন্ত্রের মাধ্যমে আপনি নির্বাচন করলেন, নির্বাচন মানেই যদি ভোটে আপনি গুরুত্ব দেন, তাহলে তো ওইগুলা বাস্তবায়ন করতে হয়। কিন্তু আমাদের কাছে বরাবরই ইঞ্জিনিয়ারিং একটা কথা আছে, অর্থাৎ ভোট ফলাফল যাই হোক, মানে ভোট যেভাবেই দেখ না কেন, ফলাফলটা যেভাবে হয় সেই প্রক্রিয়াটা সম্পর্কে যারা ক্ষমতায় থাকেন তারা জানেন। সুতরাং সেই প্রক্রিয়ার কাছে থাকেন, সেই প্রক্রিয়াকে তুষ্ট করেন। তা নাহলে আপনি গণভোট, জনগণের ভোট যদি চিন্তা করেন, তাহলে ইউটার্নটা নিলেন কিভাবে? আপনি বলতেছেন আইনে, আমার কোনো আইন দরকার নাই, আপনি মেনে নিছেন, আপনার এই আজকের প্রধানমন্ত্রী বলছেন গণভোটে ভোট দিতে, তারপরে যে আপনি ইউটার্নটা নিলেন কোন আইনে, কোন বিধানে?